দর্শক আসসালামু আলাইকুম। আমরা ভাবি যে আমাদের দেশে সবাই যখন আমরা ভালো হব তখনই আসলে দেশটা এগিয়ে যাবে, কিন্তু বাস্তবতা হইল সবাইকে ভালো হওয়াও সম্ভব না, আর দেশটা এগিয়ে নেওয়াও সম্ভব না। শুধুমাত্র একটা ব্যক্তি চাইলেই দেশকে এগিয়ে নেওয়া যায়, দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তা হিস্টোরিক্যালি ইতিহাস যদি দেখেন, আপনি মালয়েশিয়ার কথা যদি চিন্তা করেন, আপনি সিঙ্গাপুরের কথা যদি চিন্তা করেন, আপনি আজকে দুবাইয়ের কথা যদি চিন্তা করেন, যে দেশগুলো আজ থেকে 50 বছর 60 বছর পূর্বে আমাদের থেকে অনেক নিচের অবস্থানে থাকার পর আজকে তারা আমাদের থেকে অনেক অনেক গুণ উপরে, এবং সেখানে গিয়ে আমাদের কাজ করে খেতে হয়। যখন দুবাইয়ের শেখ বড় বড় বিল্ডিং বানাচ্ছিল এবং সেই বিল্ডিংয়ে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিকে ফ্রিতে অফিস দিয়েছিল, যে ভাড়াও দিতে হবে না তোমাকে, ফ্রিতে অফিস দিয়েছিল, নো ট্যাক্স, নো ভ্যাট, ট্রেড লাইসেন্স ফ্রিতে, সব কিছু ফ্রিতে, ফ্রিতে বিদ্যুৎ, ফ্রিতে জ্বালানি, সব কিছু তাদেরকে ফ্রি করে দিয়েছিল, যে জাস্ট তুমি আসো আমার দেশে, তুমি তোমার ব্যবসা করো, বিজনেস করো, আমার যেটা দরকার যে আমার দেশের মানুষ কাজ করবে। শুধুমাত্র এই একটা পদক্ষেপ নেওয়ার কারণে আজ দুবাই সব থেকে ধনী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। তো এরকমের যুগান্তকারী পদক্ষেপ শুধুমাত্র একজন ব্যক্তির মতের ভিত্তিতেই নেওয়া সম্ভব। যখন আপনি ঐক্যমতে যাবেন, যখন আপনি সবার মতামত নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি সামনে আগাতে পারবেন না, এটা কখনোই সম্ভব হবে না। আপনি দেখেন সেই সিঙ্গাপুরের কথা, শুধু কম টাকায় জমি কিনে তারপর ডেভেলপারকে দিয়ে দিল যে তোমরা বিল্ডিং করো। বিনিময়ে কিছুদিন পর সেই দুবাইয়ের জনগণ তারা এক একটা ফ্ল্যাটের চাবি পেল। সেই দুবাইয়ের জনগণ ফ্ল্যাটের চাবি পেয়ে যে অবাক, যে কীভাবে সম্ভব, আমি তো কিছুই করিনি, আমার হাতে দুবাইয়ের ফ্ল্যাটের চাবি কিভাবে আসলো। তখন সরকার তাকে বলল যে এই দুবাইয়ের এই ফ্ল্যাট আজ থেকে তোমার, কিছু টাকা তোমাকে দিতে হবে, তুমি মাসে মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে সেই টাকাটা পরিশোধ করে দেবা। জাস্ট আপনি কল্পনা করেন যে যুগান্তকারী পদক্ষেপ যারাই নিয়েছেন তারা ইতিহাস হয়েছেন, এবং সেই ইতিহাস এমনি এমনি আসে না, এবং সেই ইতিহাস ঐক্যমতের কমিশনের মাধ্যমে আসে না, সেই ইতিহাস শুধুমাত্র একটি যুগান্তকারী পরিবর্তন, একটি সিদ্ধান্তের মাধ্যমে আসছে। তো জানি না আসলে আমাদের দেশে সেই শাসন কবে জন্ম নিবে, বা সেই শাসক আসবে কিনা, যে কাউকে তোয়াক্কা না করে নিজের মতো গতি নিয়ে কাজ করবে এবং দেশের উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। আর এই উন্নতির চরম শিখরে আপনি তখনই পৌঁছে যেতে পারবেন যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আপনার দেশে আপনি যতই বলেন ইনভেস্ট আনবেন, যতই বলেন আপনি বিনিয়োগ আনবেন, আপনার দেশে আইনের শাসন যদি না থাকে, আপনার দেশে যদি আইনের শাসন যতদিন না থাকবে ততদিন চোর, বাটপার, খুন, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজ এগুলো চলতে থাকবে। এগুলা বয়কট করার কোনো উপায় নাই। আপনি আইন করেন যে যিনি চাঁদা নিবেন তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি, তাকে তার হাত কেটে দিতে হবে, তার আঙুল কেটে দিতে হবে, তার শাস্তি জনসম্মুখে তাকে গণধোলাই দিয়ে তারপর হত্যা করতে হবে। এই ধরনের কিছু আইন আপনি নিয়ে আসেন, চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, মানুষ কর্মসংস্থানমুখী হবে। আর যখন মানুষ এই চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, রাহাজানি থেকে দূরে থাকবে, তখন মানুষের ব্যক্তিগত ক্যারেক্টারের উন্নতি হতে থাকবে আস্তে আস্তে। যখন সে মিথ্যা বলবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, তখন ব্যক্তিগত ক্যারেক্টার, চরিত্রের যখন উন্নতি হতে থাকবে আস্তে আস্তে, শুধুমাত্র এই আইনের শাসন প্রয়োগের কারণে, আপনি আমি চাইলেই মানবতার বাণী বলি, মাহফিল বলি, এগুলো সারাদিন বলেন, আপনি কোনো পরিবর্তন আসবে না। আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করেন, অটোমেটিকলি মানুষ, চোর, ডাকাত, গুন্ডা, সন্ত্রাস সব ভালো হয়ে যাবে। এবং এই যে ভালো হওয়ার কারণে মানুষের ব্যক্তিগত চরিত্রের উন্নতি ঘটতে থাকবে। এবং যখন ব্যক্তিগত চরিত্রের উন্নতি ঘটবে, যখন দেখবে এখানে খুন নাই, ডাকাতি নাই, চুরি নাই, লুটতরাজ নাই, ইনভেস্টররা আসবে, ব্যবসায়ীরা আসবে। আপনাকে অন্য অন্য দেশে এই যে প্রবাসীরা বিতর্কিত হয়, সেই বিতর্কের জায়গাগুলো উঠে যাবে। অন্য অন্য দেশে তারা সম্মানের সহিত প্রবাসীদেরকে নিয়ে যাবে, তারা বেতন বৃদ্ধি করবে, বিভিন্ন ফেসিলিটিস বাড়বে, ইনভেস্টর আসবে, বড় বড় প্রতিষ্ঠান এসে দোকান খুলবে, সেখানে কাজ করবেন। এভাবেই আসলে উন্নতি হয়। এই যে রাজনীতি, মারমুখী রাজনীতি, দুর্নীতি, চুরি, ডাকাতি, এর মাধ্যমে একেবারে দেশ
নিমজ্জিত হয়ে যায়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়। অনেক কথা ভেতর থেকে আসে কিন্তু বলতে পারি না বা বলি না। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা সব থেকে দরকার সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং আইনের শাসন এমনভাবেই প্রতিষ্ঠা করা যে চুরি ডাকাতি ছিনতাই করা তো দূরের কথা, যে কেউ কল্পনায়ও ভাববে না যে আমি চুরি করতে পারি, আমি ডাকাতি করতে পারি। এইটা যখন বাস্তবায়ন হবে অটোমেটিকলি উন্নতি হবে, অটোমেটিকলি দেশ এগিয়ে যাবে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো মূল শেখর। একটা জিনিস আপনাদের সাথে বলি, যেমন আপনি আমেরিকার একটা ন্যাশনাল সং বা জাতীয় সঙ্গীত যদি আপনি দেখেন, সেখানে তারা কি বলে, তাদের জাতীয় সঙ্গীতের থিমটা কি? তারা এই যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন, তার শপথ বাক্য হয়তো অনেকেই শুনছেন। তারা শপথে কি বলেছে? তারা তাদের জাতীয় সঙ্গীতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে আল্লাহ বা গড, এই দেশকে তুমি রক্ষা করো, এই আমেরিকাকে তুমি বাঁচাও, তুমি রক্ষা করো। তারা যখন শপথও নেয় তখনও বলে যে আল্লাহ তুমি আমাকে এই শক্তি দাও, যেই শক্তি দিয়ে আমি এই আমেরিকার স্বাধীনতা সার্বভৌম রক্ষা করতে পারি। তো এই যে আল্লাহর প্রতি একত্ববাদ, দেশের জন্য ভালোবাসা চাওয়া, দেশের প্রেসিডেন্ট হওয়ার পরও সমস্ত ক্ষমতা হাতে নেওয়ার পরও তারপর আল্লাহর সাহায্য চাওয়া, এই জিনিসটাকে আমাদের সংস্কৃতিতে আছে, আমাদের শপথে আছে, আমাদের জাতীয় সঙ্গীতে আছে? নেই কিন্তু। তো যখন আপনি দেশের জন্য কোনো কিছু চাইবেন, রাষ্ট্রের জন্য কোনো কিছু চাইবেন, আপনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন, তখন অবশ্যই সৃষ্টিকর্তার সাহায্য সহযোগিতা লাগবে। এবং এই যে সৃষ্টিকর্তার সাহায্য সহযোগিতা যখন আপনি চাইবেন, তখন আল্লাহই আপনাকে সাহায্য করবে, এবং আপনার মননে মগজে দেশকে নিয়ে ভাবনা চিন্তা এগুলোর ভিতরেই আল্লাহর এক অশেষ রহমতে এমন কিছু যুগান্তকারী পরিবর্তন আসবে বা সিদ্ধান্ত আসবে যেটা রাষ্ট্রকে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো এভাবেই আসলে দেশের উন্নতি হয়। পৃথিবীর ইতিহাসে যত দেশের উন্নতি হয়েছে এভাবেই হয়। কিন্তু আমাদের আসলে কিছুই নাই, শুধুমাত্র চেতনা, রাজাকার, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ, এই সেই, তোকমা দেওয়া, জঙ্গি, এই বিভিন্ন নাটকের ভিতর আমাদের নিমজ্জিত আছে। আমাদের ভাগ্যের পরিবর্তন আসলে কীভাবে আসবে? আদৌ কি সেটা সম্ভব?